নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর এই দুনিয়ায় আমাদের চলতে গেলে ভালো থাকতেই হবে, যেভাবেই হোক, মনের দিক থেকে, শরীরের দিক থেকে, কর্মের দিক থেকে, শিক্ষার দিক থেকে এবং সব দিক থেকে যেন একটা ভালো যতটুকুনো আমার আয়ত্তের মধ্যে থাকে। আর এই আয়ত্তের মধ্যে রাখাটা বা আয়ত্তের মধ্যে চলাটা, এটা কিন্তু প্রত্যেকের উপর তার নেচারের উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কিভাবে আমি কাজ করব। কাজ মানেই কর্ম। এবং একটা প্রথম থেকে একটা শিশু জন্মালেই কর্ম করে না, তার হয়ে কর্ম করে তার পিতামাতা। এবং সে যখন মোটামুটি একটু সাবালক হয়ে ওঠে তখন সে একটা বহির্জগতের সঙ্গে মেশে, এবং একটা শিক্ষা অন্তর্জগতের, একটা শিক্ষা বহির্জগতের। তাহলে এই দুই শিক্ষা যখন মিলেমিশে একাকার হয় তখন তার মধ্যে একটা অন্য জিনিস খেলা করে। সেটা কি করে বড় হব, কি করে শিক্ষা লাভ করব ভালো, কি করে আমি আরও উঁচুতে উঠতে পারবো। আবার অপোজিট যদি চিন্তা করেন যে এটা জেনেটিক থেকে আসে, যে কি করে আমি তাড়াতাড়ি বড় লোক হব, তাড়াতাড়ি অর্থ উপার্জন করব, তাড়াতাড়ি আমি যে করে হোক নিজেকে প্রতিষ্ঠিত করব। প্রতিষ্ঠিত সুনামের সাথে, দুর্নামের সাথে না। দেখবেন বিখ্যাত কুখ্যাত দুজনেরই নাম আসে। অর্থাৎ বিখ্যাত লোকেরও নাম আসে, কুখ্যাত লোকেরও নাম আসে। তাহলে আপনার নামটা কিভাবে আসবে, সেই জায়গাটায় আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় আপনার অধ্যয়নের উপরে, ব্যবহারের উপরে, শরীরের দিকে তাকিয়ে, সমস্ত দিক থেকে। এই কারণেই আমি যখন কোনো জ্যোতিষ আলোচনা করি এবং তার যে 12টা রাশি এবং তার 27টা নক্ষত্র এবং সেই 27টা নক্ষত্রের নেচার, এবং আমি সবসময় বলি বসন, মানে বসনে পরিচয়, সেই জায়গাটায় সেই বসনগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে মানুষকে মানুষ হিসেবে চেনা যায়। দেখুন, জাতকও মানুষ, জাতিকাও মানুষ, প্রত্যেকের নাম আছে, নাম আছে। জীবজন্তুর নাম আছে, মানুষের নাম থাকবে না? সেই নাম ধরে ডেকে তার পরিচয়, পরিচিতি বহন করে সে, এবং সেই নাম দুর্নামেও যেতে পারে, সুনামেও যেতে পারে। সুনাম অর্জন করা নিজের ক্রেডিট, দুর্নাম অর্জন করা নিজের দুষ্কর্ম এবং আশেপাশের লোক। সে যখন বুঝতে পারে না আমি খারাপ করছি। যখন মানুষ কোনো খারাপ কাজ করে সে বুঝতে পারে না যে আমি খারাপ করছি। যখন কোনো খারাপ জায়গায় পৌঁছে যায়, কেউ তাকে সচেতন করে দেয়, তখন সে বোঝে হ্যাঁ আমি তো অনেকটা খারাপ করে ফেলেছি। এই জায়গাটা থেকে তখন তার সচেতনতা বৃদ্ধি হয়। আর এই সচেতনতা বৃদ্ধির জন্যে মানুষের যে 6 নম্বর ঘরটা আছে রিপুভাব, সেই রিপুভাবের কিছুটা তার মধ্যে প্লে করে, খেলা করে। এবার সেই খেলাযুক্ত সেই কাজ আমাকে বাস্তবে আনতে হবে। মানুষ কি চায়? শিক্ষা চায়, ভালো শিক্ষা চায়। 10 ক্লাস, 12 ক্লাস, তারপরে তার কলেজের, তারপরে তার ইউনিভার্সিটির, তারপরে যদি স্পেশাল কিছু করে, ইঞ্জিনিয়ারিং করে, ডাক্তারি করে বা কোনো ব্যাপারে সে পিএইচডি করে, সেগুলো তার পরিচয় বহন করে, তার কর্মের ইঙ্গিত বহন করে। এবং একটি ছকের মধ্যে তার শিক্ষাগত যোগ্যতা কতদূর নির্ণয় করা যায় না, বুদ্ধিগত যোগ্যতা কতখানি আছে এবং সেই বুদ্ধি দিয়ে সে শিক্ষার পারদর্শী হবে কিনা সেটা নির্ণয় করা যায়। যদি আপনার বুদ্ধি না থাকে, যদি আপনার সেই কৌশলগত দিকটা যদি খুব মারাত্মক রকম না থাকে, সেই জায়গাটায় আপনি সারাদিন পড়ে গিয়েও ভালো রেজাল্ট করতে পারলেন না। কেননা আপনি পুরো বই লিখবেন না, তার মধ্যে থেকে পয়েন্ট তুলবেন এবং সেই পয়েন্টগুলো নিজের বুদ্ধি প্রয়োগ করে তারপরে তো তুলবেন। সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কতখানি আপনি সাকসেস, সে জাতকই হোক, জাতিকাই হোক। এই কারণে প্রত্যেকটা
মানুষের লগ্ন এবং রাশি নির্ধারণ করা হয়। লগ্ন হচ্ছে মুহূর্ত। একটি ঘরে 2 ঘন্টা লগ্ন স্থাপন করে, মাত্র 2 ঘন্টা। কেন একটি ঘর 30 ডিগ্রি, তাহলে 4 মিনিট করে সে 1 ডিগ্রি পার হয়। 30 ডিগ্রি পার হতে 120 মিনিট, 120 মিনিট মানে 60 মিনিটে 1 ঘন্টা, 2 ঘন্টা। 2 ঘন্টা লগ্ন থাকে। এই লগ্নের ডিগ্রি বার করতে হয়, কত ডিগ্রিতে ম্যাচিওর্ড লগ্ন না ইনম্যাচিওর্ড লগ্ন, মধ্য লগ্ন না পূর্ণ লগ্ন, এটা দেখতে হয়। এবং সেই লগ্নের দিক থেকে এবার রাশি, চন্দ্র যে ঘরে থাকে সেই ঘরটা মানুষের রাশি নির্ণয় করা হয়। এবং সেই চন্দ্রের অবস্থান থাকে একটি নক্ষত্রের দ্বারা, এবং সেই নক্ষত্রে তার দশা হয়, সেই নক্ষত্রে তার গণ হয়। যেমন দেখবেন 6, 15, 24 তিনটে রাহু নক্ষত্র, 6 নম্বর আদ্রা নক্ষত্র, 15 নম্বর স্বাতী নক্ষত্র, 24 নম্বর শতবিশা নক্ষত্র। তাহলে 6 নম্বর নক্ষত্রে জন্ম হলে নরগণ, 15 নম্বর নক্ষত্রে জন্ম হলে দেবগণ, 24 নম্বর নক্ষত্রে জন্ম হলে দেবাড়িগণ। তাহলে নক্ষত্রের অবস্থানগত এবং নক্ষত্রের মাপগতভাবে তার যে গণটা বিচার হচ্ছে, কোন গণের জাতক বা জাতিকা। মানুষ এবার বিয়ের সময় বলে কি গণ, এই গণ এই গণে মিলবে, সবার সাথে সবার মিলবে। আমি বলছি মিলবে। মেলাটা হচ্ছে মনের মানসিকতা, আন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন ভালোবেসে বিয়েই করুন আর দেখে শুনেই বিয়ে করুন। কোনো বাড়িতে আমাকে দেখান যে একটা বাড়িতে কিচকিচ নেই, সব বাড়িতেই আছে, কিন্তু নিজেরাই মিটিয়ে ফেলাটা, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, অনেক হয়ে গেছে, লেভেট। এখান থেকে মানুষ পরিবর্তন আনে যে এটাকে টিকিয়ে রাখতে হবে, আর টিকিয়ে রাখে। একটা বয়সের ব্যাপার থাকে, একটা তার যখন সে বয়সে পৌরত্বে বা বার্ধক্যে পৌঁছয় তখন তার বন্ধু হয়ে যায়, সেই বন্ধুকে সে পাশে চায়। হাজব্যান্ড হলে ওয়াইফকে চায়, ওয়াইফ হলে হাজব্যান্ডকে চায়। এবং তার যদি তার কেউ না থাকে, একজন একা থাকে, সে একটা বন্ধু বা বান্ধব খুঁজে নেয় যে বাকি জীবনটা সে তার সাহারায় চলবে। সেটা কোনো অন্যায় না, এবং সেটার মধ্যে কোনো রকম কোনো, যদি সে সেইভাবে ফিল আপ করতে পারে জীবনটাকে। মানে জীবনটা তো পৃথিবীতে সবার একই, যাওয়ার পথ একই রকম, একই রকম। যদি দুর্ঘটনায় না মারা যান, কিন্তু একইভাবে সবাই যাবে। এই পৃথিবীর সব আমরা অতিথি, কেউ পৃথিবী কিনে বসিনি। যেটা কিনেছি সেটা পড়ে থাকবে, পড়ে থাকবে আমার সব। চলে যাব আমি একা, কিন্তু আমার কি পড়ে থাকবে? আমার কাজ, আমার ব্যবহার, আমার সমস্ত। যে আমি না থাকলে মানুষ সেটা বলবে যে খুব ভালো ব্যবহারের মানুষ ছিলেন, এটা বলবে। কত টাকা ছিল, কটা গাড়ি ছিল, কটা বাড়ি ছিল, এটা বলবে না। মানে এগুলো কোনো দৃষ্টান্তমূলক আলোচনা না। দৃষ্টান্তমূলক আলোচনা হচ্ছে মানুষটি কিন্তু ভালো ছিল, সজ্ঞানে অজ্ঞানে কারোর ক্ষতি চায়নি, এই কথাটা বলবে। এবং সেই দিক থেকে মানুষের যে লগ্ন নির্ধারণ হয়, সেই লগ্নের দেখবেন 4র্থ ঘরে মানুষের মনের বিচার হয়, 5ম ঘরে উচ্চশিক্ষার বিচার হয়, 5ম ঘরের প্রেম ভালোবাসার বিচার হয়, এবং সেই 4র্থ ঘরে যে জিনিসের মানুষের মনে প্রস্ফুটিত হয় তার বিকাশ 5ম ঘরে। প্রত্যেকটি ঘরের তার 2য় ঘর তার বিকাশ। দেখবেন 2য় ঘর যদি সঞ্চয় হয়, তাহলে তার 7ম ঘর 8ম ঘর নাশ। তার বলে কি 8ম খারাপ? আপনি দেখবেন মেষ লগ্নের 8ম ঘর বৃশ্চিক রাশি, মঙ্গলেরই ঘর।
মেষ লগ্নের মঙ্গল সক্রিয় মঙ্গল, বৃশ্চিক লগ্নের মঙ্গল নিষ্ক্রিয় মঙ্গল। নিষ্ক্রিয় সক্রিয় এই জন্যই করে রাখা আছে যে মেষ হচ্ছে অগ্নিরাশি, বৃশ্চিক হচ্ছে জলরাশি। তো জল হচ্ছে কোমলতায় বৃদ্ধি করে, জল তৃষ্ণা মেটায়, জল শরীরের সমস্ত ভারসাম্য বজায় রাখে, জল পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। সেই জলের আবেগ আছে, সেই জলের আবার উন্মত্ত ভাবও আছে। দেখেননি বর্ষা, বন্যা দেখেননি, সেই জলের উন্মাদনাও আছে। এবং সেই উন্মাদনা বৃশ্চিক রাশিকে থামানো যায়। বৃশ্চিক রাশিতে 3টে নক্ষত্র আছে, 16, 17, 18, একটা বিশাখা, একটা অনুরাধা, একটা জ্যেষ্ঠা। তাহলে 3টে নক্ষত্র আছে। তাহলে সেই জায়গাটায় একটা বৃহস্পতির, একটা শনির আর একটা বুধের 3টে নক্ষত্র আছে, এবং 3টে নক্ষত্র 3টে গ্রহের। বৃহস্পতি একটি গ্রহ, শনি একটি গ্রহ, আর বুধ একটি গ্রহ। বুধ হচ্ছে বালখিল্যতায় ভরা থাকে, চপলতা, খুব দ্রুত। এই যে দ্রুত অ্যাবজর্ব করা, দ্রুত মানুষের বুদ্ধির মধ্যে যে উপস্থিত বুদ্ধি, যে আমি ফট করে একটা কেউ বলে ফেলেছে, আমি সেটার কি উত্তর দেব, সেই আপনি তাকে এক্সকিউজ বলতে পারেন, কিন্তু না, বুদ্ধিমত্তার পরিচয় উত্তরটা দেওয়া উচিত। সেটা বুধের কাজ, সেটা বুধের কাজ। বুধের 2টি ঘর, একটি মিথুন রাশি, একটি কন্যা রাশি। কন্যা রাশিতে বুধ তুঙ্গস্থ থাকে, মিথুন রাশি তার নিষ্ক্রিয়তা ঘর। এবং সেই জায়গাটায় বুধের ওই মিথুন রাশিতে আপনি দেখবেন 5, 6, 7 3টে নক্ষত্র আছে। 5 নম্বর মৃগশিরা, 6 নম্বর আদ্রা, 7 নম্বর পুনর্বসু। বৃহস্পতি, রাহু আর মঙ্গল। মঙ্গলের সাথে বুধের সম্পর্ক ভালো না, মঙ্গলের সাথে বুধের সম্পর্ক ভালো না। যার জন্য মেষ লগ্নে 3য় পতি বুধ এবং তার 6ষ্ঠ পতি বুধ, মানে মঙ্গলের 3য় এবং 6ষ্ঠ। আবার বৃশ্চিকের, আপনি যদি বৃশ্চিকের দেখুন, একাদশ এবং তার 8ম বুধ, 8ম পতি বুধ এবং তার একাদশ পতি বুধ। তাহলে 8মের 9ম ঘর কোনটা? 8000, 9000। তাহলে মিথুন রাশির 8000, 9000 কোনটা হবে? আপনি দেখবেন যে ধনু, মকর, কুম্ভ, কুম্ভ রাশি হবে। ধনু 7ম, মকর 8ম, কুম্ভ 9ম। এবং মকর কুম্ভ দুটো শনির ঘর। এবং মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় 28 ডিগ্রি পর্যন্ত। মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ কেন হয়, আর সেই মঙ্গল কর্কট রাশিতে গিয়ে কেন নিচস্থ হয়, মানে শক্তি হ্রাস পায়। কেন মকর রাশিতে শক্তি বৃদ্ধি করে? কেননা ওটা শনির নিষ্ক্রিয় ঘর। নিষ্ক্রিয় ঘরে মঙ্গলের সক্রিয়তা বৃদ্ধি হয়। মঙ্গলের যখন সক্রিয়তা বৃদ্ধি হয়, তাহলে সেখানে 21, 22, 23 3টে নক্ষত্র আছে। একটা রবির নক্ষত্র, একটা চন্দ্রের নক্ষত্র, একটা মঙ্গলের নিজের নক্ষত্র। তাহলে ধনিষ্ঠা, শ্রবণা আর 21 নম্বর রবির নক্ষত্র আছে। এবং রবির নক্ষত্র যেগুলো রয়েছে সব 2টো করে ঘর নিয়ে চলে। কেননা এই জায়গাটায় পুরো নক্ষত্র এক ঘরে থাকে না। রবির নিজস্ব ঘর, রবি গ্রহ না, রবি কিন্তু নক্ষত্র। এবং সেই নক্ষত্রগত কারণে রবির থেকেই সৃষ্টি সমস্ত। কাজে সেই জায়গাটা পৃথিবীর উপগ্রহ চন্দ্র 54 ঘন্টা থাকে এক ঘরে, এবং সেই চন্দ্র 2.25 দিন থাকে একটা ঘরে। চন্দ্র তুঙ্গস্থ হয় বৃষ রাশিতে, মানে বলবত্তা বৃদ্ধি পায়। বৃশ্চিক রাশিতে সে বলহীন হয়, নিষ্ক্রিয়তা বৃদ্ধি পায়।
কেন? চন্দ্র হচ্ছে নিজস্ব ঘর কর্কট, জলের ঘর। বৃশ্চিক রাশি জলের ঘর। জলে জল মেশালে জলই হয়ে যায়, বোঝা যায় না এটা কোন জল, এটা পুকুরের জল না গঙ্গা জল, আলাদা করতে পারবেন না। জলে জল মেশালে জল, আগুনে আগুন মেশালে আগুন বাড়ে, জলে জল মেশালে জল বাড়ে। যার জন্য কর্কট রাশির চন্দ্র এসে বৃশ্চিক রাশিতে নিষ্ক্রিয় হয়ে যায়, যার জন্য সে বলবত্তা বৃদ্ধি করতে পারে না। এবং ওখানে 16 নম্বর নক্ষত্র আছে, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র আছে, বুধের নক্ষত্র আছে। চন্দ্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো না, শনির সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো না, কিন্তু চন্দ্রের কোনো শত্রু নেই। সবাই বলবে বিষ যোগ, হ্যান যোগ, ত্যান যোগ, চন্দ্র শনি যোগ। চন্দ্রের কোনো শত্রু নেই। চন্দ্র 12টা ঘরে আপাতকালীনভাবে সব ঘরে আনন্দভাবে এসে বিরাজ করে। কেন বিরাজ করে? তার কোনো পিছু টান নেই, তার কোনো সামনেরও টান নেই, যার জন্য তার কোনো শত্রু নেই। কিন্তু অন্যরা ওকে সহ্য করতে পারে না। আছে, মানুষের মধ্যে আছে, দেখবেন আপনি তাকে ভালোবাসেন, আপনাকে সহ্য করতে পারে না, তাতে আপনার কিছু যায় আসে না। চন্দ্রেরও কিচ্ছু যায় আসে না। চন্দ্র চন্দ্রের কাজ করে বেরিয়ে যায়। চন্দ্র উপগ্রহ পৃথিবীর। চন্দ্র হচ্ছে ইমোশনাল, চন্দ্র মাতৃকারক, চন্দ্র আবেগ। এই চন্দ্রের রাশি, যেই চন্দ্র যে ঘরে থাকে বললাম সেই ঘর রাশি নির্ণয় হয়। ধরুন বললাম কুম্ভ লগ্ন, লগ্ন কুম্ভ, রাশি মিথুন, চন্দ্র ওখানে বসা 6 নম্বর নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি বলে দেবে? গ্রহণ দোষ, ওই দোষ, রাহু চন্দ্রকে গিলে নিয়েছে, যার জন্য যখন গ্রহণ হয় তখন দেখবেন রাহু গ্রাস করছে। রাহু কোনো গ্রাস করে না, ছায়া পড়ে, ছায়া। পৃথিবী, সূর্য আর ওই জায়গাটায় মাঝখানে থাকে, ছায়াটা পড়ে, সেই ছায়ায় তখন কালো হয়ে যায়, সেখানে গ্রহণ হয়। পূর্ণ গ্রহণ থাকে, আংশিক গ্রহণ থাকে। তো এটা তো বৈজ্ঞানিকভাবে এটা তো বিস্তারই করানো আছে, বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানসম্মতভাবে এটা সবাই জানে যে কেন গ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, কেন হয়। কাজে সেই জায়গাটায় যে চলতে চলতে তারা যখন একই সরল রেখায় আসে, এই ছায়াগ্রহ হচ্ছে রাহু আর কেতু। আপনি চলতে গেলে লাইটের সামনে দিয়ে পেলে পিছনে একটা ছায়া থাকে না? লাইটটা আপনার পড়েছে বলেই ছায়াটা পিছনে গেছে। আপনি এগোবেন, ছায়াটা পিছন থেকে অদৃশ্য হবে। আপনি আর একটা লাইটের কাছে গেলেন, আবার সেটা যখন সামনে দিয়ে গেলেন, আস্তে আস্তে ছায়াটা পিছনে বড় হলো। যত লাইট এগিয়ে যাবেন ছায়া মিলিয়ে যাবে। এইভাবে মানুষের জীবনের যে শুরু হয় শিশুকালীন, যেমন কুম্ভ লগ্ন, কুম্ভ মানে হচ্ছে একটি কলস, এবং একটি মানুষ কাঁধে করে চলে। এই আগেও বলেছি, আবারও বলছি, একটি মানুষ সেই কলসটা কাঁধে নিয়ে চলছে এবং সন্তর্পণে চলছে, যাতে ছিটকে না জল পড়ে। এই কুম্ভ লগ্নের মধ্যে চাপা স্বভাব আছে। এই কুম্ভ লগ্নের মধ্যে বিকাশ তারা করে, নিজের জন্য করে, কিন্তু একটা চাপা স্বভাব আছে। সব কথা সে সবভাবে ওপেন করে না, মানুষ বুঝে করে এবং ইন্টেলিজেন্ট হয়, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়। কেন? তার 5th হাউসের লর্ড হচ্ছে বুধ।
এবং তার 4th হাউসের লর্ড হচ্ছে শুক্র। সেই জায়গাটায় যে শুক্র এবং বুধ এই দুটো কিন্তু খুব দ্রুত দৌড়ায়, খুবই দ্রুত। বুধ 18 দিন, শুক্র 28 দিন। সেই জায়গাটায় তার দৌড়নের একটা মাপকাঠি আছে, এক ঘর থেকে আর এক ঘরে। সেই মাপকাঠির দিনে রবি 30 দিন, রবি গ্রহ না, কিন্তু যেহেতু রাশিচক্র ঘোরে সব গ্রহরাই সেরকম ভাবে পাল্টে যায়, গোচর ফল বলা হয় সেগুলোকে। এখন পজিশনে কি কি আছে সেই পজিশনটা দেখে তখন মানুষ আপৎকালীন যে বিচার, তাৎক্ষণিক বিচার সেটা করতে পারে, যে এই পজিশনে এই টাইমে আমার কাছে একজন এসছেন। রবির হোরা হয়, চন্দ্রের হোরা হয়, হোরা বিচার বলা হয়। তাহলে সেইখান থেকে যখনই আপনি মিথুন রাশি হবেন তখনই দেখবেন যে মিথুন রাশি বায়ু রাশি, কুম্ভ রাশিও বায়ু, দুটোই বায়ু। বায়ু মানে হাওয়া। এবার আপনি যদি আমাকে বলেন যে হাওয়া দেখান, হাওয়া দেখানো যায় না, অনুভব করা যায়। তাহলে মিথুন রাশির ট্যাকস ট্যাকস কথা আছে, কুম্ভ রাশিরও ট্যাকস ট্যাকস কথা থাকে যদি সে রেগে যায়। হারতে জানে না, আর যে হারতে না জানে সে জিততে পারে না। কোনো মানুষের সাথে যদি মনে করি আমি অন্যায় করে ফেলেছি, আমি ক্ষমা চাইলে ছোট হই না, অনেক বড় হই আমি। সেটা শনির মধ্যে আছে, কুম্ভ রাশি শনির ঘর, এবং মিথুনের মধ্যে আছে, বায়ু রাশির মধ্যে আছে, এবং তুলা রাশিও বায়ু রাশি তার মধ্যে আছে। কিন্তু মেষ ধনু সিংহ, মেষ ধনু সিংহ নেই, মেজাজ আছে, ক্রোধ আছে, গজরাতে থাকে। জবাব একদিন দিতে হবে আমাকে। কি জবাব দেবে, কাকে জবাব দেবে, কে জানে যে আজকের কথাটাই আমার শেষ কথা কিনা? কাল কেউ দেখেছে? কাল যে কেউ থাকবে তার কোনো গ্যারান্টি আছে? কাল মানে হচ্ছে সময়। তাহলে কাল চক্র, সময়ের চক্র। ঘড়ি বন্ধ হতে পারে মেশিনারি কারণে, কিন্তু সময় থেমে থাকে না, সময় চলতেই থাকে। সেই সময় দুঃসময় আসে, সুসময় আসে। সুসময়কে ক্যাশ করো, দুঃসময়তে খরচ করো। আবার সুসময় তুমি সংগ্রহ করো। তাহলে সেই সংগ্রহের জায়গাটা হচ্ছে কুম্ভ লগ্নের বৃহস্পতি, দ্বিতীয় ঘর, মীন রাশির ঘর, জলরাশি। সেই বৃহস্পতি হচ্ছে সঞ্চয়ের ঘর। শনি বৃহস্পতি যোগ হলে গুরু শৌরী যোগ হয়। কেন? বৃহস্পতি আর শনির মধ্যে একটা নিরপেক্ষতা আছে, নিরপেক্ষতা আছে, যার জন্য বৃহস্পতি শনির ঘরেই নিচস্থ হয়, মকর রাশিতে বলবত্তা হারিয়ে ফেলে। কেন? ওখানে মঙ্গল তুঙ্গস্থ হয়। মানে ধনু রাশির 5th হাউসের লর্ড মঙ্গল, 12th হাউসের লর্ড মঙ্গল, নিষ্ক্রিয় আর সক্রিয়। এই মঙ্গলের উন্মাদনা ধনুর মধ্যে থাকে। সিংহের 9ম ঘর মঙ্গল, 4র্থ ঘর মঙ্গল, সেই উন্মাদনা থাকে সিংহের মধ্যে। কিন্তু বাইরে এরা খুব জেন্টল, বাইরে যখন কথা বলবে খুব পলিশ, খুব মোলায়েম, যা কিছু ঘরে নিজেরটা বেশি বোঝে।
অন্য কেউ বোঝাতে চাইলে নিজে যেটা বুঝে রয়েছে ওখানে সে শক্তপোক্ত হয়ে থাকে। এটা জেদ, এটা থাকে। কেননা সিংহ লগ্নের নক্ষত্র রয়েছে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, কেতু, শুক্র আর রবির নিজের নক্ষত্র। তাহলে সেখান থেকে সেই কেতু হচ্ছে 10 নম্বর মঘা নক্ষত্র, 11 পূর্ব ফাল্গুনী, 12 নম্বর উত্তর ফাল্গুনী। এই 12 নম্বর কিছুটা ঘর সিংহ রাশিতে আছে, কিছুটা কন্যা রাশিতে চলে এসছে। এটাকে ডিগ্রিগতভাবে কতটা এসছে না এসছে এটা জানা যায় এবং বোঝাও যায়, সেই বুঝে বিচার হবে। তাহলে কুম্ভ রাশির 7ম ঘর রবির ঘর। তাহলে কুম্ভ রাশির মধ্যে রবির দাপট থাকবে, রবির অহংকার থাকবে, রবির স্ট্রেট ফরওয়ার্ড থাকবে। কেন জ্বলছে তো, 180 ডিগ্রি দূরে আছে। শনি আর রবির ঘর, শনি রবি মিল নেই। শাস্ত্রে বলা আছে পিতা পুত্র, বাব্বাটাতে মিল নেই। এ ওকে চেনে না, ও ওকে চেনে না। কিরম ভাবে চেনে না? দুজন যে, আমি এর আগেও উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে দুজন বিত্তশালী লোক কোনোদিন ঝগড়া করে না। তারা নিচের লোকদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এটা ব্রিটিশ পলিসি, ডিভাইডেশন অফ রুল। লাগিয়ে দেয়, এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে, এর কথা আড়ালে একে বলবে, ওর কথা ওকে আড়ালে বলবে, বলে এর সাথে ওর বিদ্বেষ, ওর সাথে ওর বিদ্বেষ, ওর সাথে এর বিদ্বেষ, মাঝখান থেকে আমার কাজটা হাসিল করে নিয়ে বেরিয়ে যাব। এটা মঙ্গল রবির মধ্যে আছে, এই পলিটিক্স গুলো আছে। এবং উপর থেকে শনি 180 ডিগ্রি, সেই শনি হচ্ছে খুব সৎ। শনি হচ্ছে আদর্শ, শনি ধীরজ, শনি কুড়ে, কর্ম না করলে শাস্তি দেয়, সব কেড়ে নেয়। যার জন্য কালচক্রের 10ম ঘর শনির ঘর, 10ম থেকে কর্ম উন্মোচন করা হয় এবং সেটা শনির ঘর। আয়ের ঘর একাদশ ঘর শনির ঘর, এবং কালচক্রের 1 নম্বর ঘর মেষ রাশির 5ম ঘর রবির ঘর, বিকাশের ঘর। তাহলে সূর্য যখন ওঠে সারা আলোকিত হয়ে যায় না, সূর্য তো এক জায়গায় থাকে না। ধরুন ভারতবর্ষে উঠেছে, আমেরিকায় অন্ধকার আছে, তাহলে সেইখানে সে বিকাশ, সূর্যের আলোর মতো বিকাশ। তাহলে সে তার সাপোর্টিং যে নক্ষত্র থাকে সেই নক্ষত্রের মধ্যে মিথুন রাশি 6 নম্বর নক্ষত্রে বলেছি, রাহু নক্ষত্রে, তাহলে তার মধ্যে স্টার্টিং গুড আছে, ফিনিশিং ব্যাড আছে। উদ্দীপনা নিয়ে কাজ শুরু করে, এটা করবই, এটা শুরু করা যাক। খুব দৌড়দৌড়ি করলো, ঝপাঝপি করলো, তারপরে মিয়ে গেল, ঝিমিয়ে গেল। কেন? পুরাণে আছে যে যখন অমৃত পান করছিল তখন রাহু তার মধ্যে লুকিয়ে গিয়ে অমৃত খেতে বসে। অমৃত খেলে না আমরণ, মানে বেঁচে থাকা যায়। সমুদ্র মন্থনকালে যে অমৃত বেরিয়েছে সে পান করছিল, রাহু লুকিয়ে খেতে গেছিল এবং বিষ্ণু দেখে সেই চক্র ছাড়ে, রাহুর গলা কেটে যায়। মানে পুরাণে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, যার জন্য গলা কাটা বলা হয়। রাহুর এই অবধি প্রাণ, তারপরে বাকিটা নিথর। যার জন্য রাহুর স্টার্টিং গুড আছে, ফিনিশিং খারাপ আছে, পরে অলসতা এসে পড়ে। কোন গ্রহ না কিন্তু, ছায়া গ্রহ। কিন্তু তার যে ঘরে থাকে, ধরুন বুধের ঘরে আছে, শুক্রের ঘরে তার নক্ষত্র আছে,
শনির ঘরে তার নক্ষত্র আছে। তাহলে এই 3 রাশির, কুম্ভ রাশি, তুলা রাশি আর মিথুন রাশি, এই 3 রাশির কাজ দেখবেন স্টার্টিং গুড আছে, উন্মাদনা আছে, তাড়াহুড়ো আছে, কিন্তু শেষ নেই, শেষে ঝিমিয়ে পড়ে। আবার এটা যদি 6 নম্বর নক্ষত্র না হয়ে যদি 7 নম্বর নক্ষত্র হতো, পুনর্বসু, দুটো ঘর নিয়ে থাকে, কর্কট রাশি, মিথুন রাশি, পুনর্বসু পুনরায় ফিরে আসে, বারবার ফিরে আসে, একবার ধাক্কা খেলে আবার করে, আবার ধাক্কা খেলে আবার করে, 2 নক্ষত্রের 2 রকম ডিফারেন্স হয়ে গেল। 6 আর 7-এর। 5 নম্বর মৃগশিরা, মৃগ মানে হরিণ, সেই চপলতা 5 নম্বরের মধ্যে আছে, ছটফটে ব্যাপারটা আছে, যেভাবেই ও কাজটা শেষ করব, ধৈর্য বেশিক্ষণ থাকে না, পেশেন্স নষ্ট করে, ধৈর্য হারিয়ে ফেলে। সেটাকে আপনি কি বলবেন? স্টার্টিং গুড, ফিনিশিং ব্যাড। কিন্তু 7 নম্বর নক্ষত্রে হবে না, 7 নম্বর নক্ষত্রে হবে না, 16 নম্বর নক্ষত্রে হবে না, 25 নম্বর নক্ষত্রে হবে না, কিন্তু বৃহস্পতির নক্ষত্র। কাজে একই গ্রহ, 3 নক্ষত্র 3 রকম। এবার এর মধ্যে কথা আছে, 7 নম্বর নক্ষত্রের কতখানি পেয়েছে। একটি নক্ষত্র 4 ভাগে ভাগ করা আছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। এক একটা ভাগ 3 ডিগ্রি 20 মিনিট করে আছে, 4 ভাগ 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এই 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে এক একটা ভাগে এক এক রকম ফল আছে। আপনার পা যা কাজ করে, হাতটা কাজ করে না। আপনার পেট যা খায়, মাথা তখন তার চিন্তায় থাকে। একই শরীরে 10টা আঙুল একই কাজ করে না, বিভিন্ন সময় বিভিন্ন আঙুলের দরকার পড়ে, কিন্তু একটা আঙুল না থাকলে 4টে আঙুলের কোনো দাম নেই। যেমন রবি না থাকলে কোনো গ্রহেরই দাম নেই, রবি না থাকলে পৃথিবীরই দাম নেই। আলো অন্ধকার হয়ে যাবে, লোডশেডিং যেটাকে আমরা এখন বলি। সেই রকম এই থাম, যেটা নাকি আমরা বলি, আমরা জিতলেও এটা বলি, ইশারায় দেখাই, এটা হচ্ছে উপরে ওঠার আঙুল। তারপরের আঙুলটা নির্দেশ, এইটা দিয়ে মানুষকে শাসানো হয়, অর্ডার করা হয় এবং হুঁশিয়ার করা হয়। এটা তর্জনী, এটা বৃহস্পতির আঙুল। মাঝখানে বৃহস্পতি আর রবির মাঝখানে শনি নুইয়ে থাকে, মধ্যমা। শনি ঝামেলায় যেতে চায় না। তুমি যদি ঝামেলা করো, শনি তোমাকে শাসন করে নেবে, তোমাকে এমন কষ্ট, এমন তোমাকে অবসাদে ফেলে দেবে, যে অবসাদ থেকে তুমি বেরোতে পারবে না। তখন সাইকিয়াট্রিক খুঁজবে, মানসিক ডাক্তার খুঁজবে। শনি সেই করে যে তুই ভুল করেছিস, মাসুল গুণ। তারপরে অনামিকা, রিং ফিঙ্গার, সরাসরি হার্টের সঙ্গে যোগ। হৃদয়, কনিষ্ঠা, ছোট, আয়ু বৃদ্ধিকারক। তাহলে মিনিং আছে, প্রত্যেকটা জিনিসের একটা মানে আছে। মানে ছাড়া তো কিছু হয় না। শরীরের সবাই বলে 32টা দাঁত, গুনবেন তো একদিন আপনি আপনার জিভ দিয়ে, 1 2 3, আছে নাকি 32টা দাঁত কারোর? গুনবেন, নেই। কিন্তু যতই হাসেন সুন্দর করে, 32টা দাঁতের হাসি না ওটা।
কেননা মানুষের জীবনে উঠতে পড়তে ভাঙতে এই যে কুম্ভ রাশি, এই যে কুম্ভ লগ্ন মিথুন রাশি বললাম, এই দুটোই কিন্তু তার কুম্ভ থেকে তার 5th হাউস, কেন কুম্ভের পরে মীন 2, মেষ 3, বৃষ 4, মিথুন 5। তাহলে এই যে 1-5 খেলা, যেখান থেকে উত্থান আসবে, তাহলে সেটা তো বুধের ঘর। তাহলে সেই উত্থানটা তো বুধকে তার লাগে। কিন্তু ওই যে বললাম, বেশি দূর টিকিয়ে রাখতে পারে না যদি নক্ষত্রে গোলমাল হয়ে যায়। স্টার্টিং গুড, ফিনিশিং ব্যাড হয়। কেন চন্দ্র আছে ওখানে 6 নম্বর নক্ষত্রে। চন্দ্র 7 নম্বর নক্ষত্র থাকলে পুরো ছক পাল্টে যেত। সেখান থেকে অন্য হিসেবে আসতো। কেন বৃহস্পতির দশায় তার জন্ম হতো, এখানে রাহুর দশায় জন্ম। রাহুর দশা 18 বছর থাকে এবং জন্ম সময় যতটা সে পেয়েছিল তার থেকে সেই দশাটা ভাগ হবে, কতটা সে পেয়েছে। তাহলে সেই জায়গাটায় মানুষের এই যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো মানুষ ওঠে, সেটা তার নিজের ক্যালিভারে ওঠে, নিজের ক্রেডিটে ওঠে, নিজের বুদ্ধিতে ওঠে। শিক্ষা সংগ্রহ করে বুদ্ধি অ্যাপ্লাই করে। শিক্ষিত বা শিক্ষিতা হলে বুদ্ধি হয় না। বুদ্ধি আলাদা জিনিস, যে শিক্ষা থেকেই সংগ্রহ করতে হয়, কিন্তু নিজেকে অ্যাপ্লাই করতে হয়। বুদ্ধি আলাদা, শিক্ষা আলাদা। আপনার অনেক সার্টিফিকেট থাকতে পারে, আপনি জীবনে কাজই পাননি, কর্মই ভালো পাননি, দাম আছে কোনো? বলুন তো, 35 বছরের পরে সার্টিফিকেটের কেউ দাম দেবে? আপনার কাছে বোঝা হয়ে যাবে, ফাইলবন্দি হয়ে যাবে। তাহলে আপনার বিকাশের অভাব ছিল। আপনার জীবন কোনো না কোনো সময় কোনো কারণে ভুল পথে চালিত হয়েছিল এবং সেটা শনি করিয়েছিল। কেন কুম্ভ রাশির 7ম ঘর শনির ঘর, 7ম ঘর রবির ঘর। নির্দেশ যারা রবি দেয়, গার্জিয়ান হিসেবে যারা থাকে, তারা ভুল পথে চালিত করে দিয়েছে, জীবন নষ্ট হয়েছে কিছুটা। আর বুধের ফিকল মাইন্ডের জন্য সে গুড ডিসিশন মেকার ছিল না। যে ডিসিশনটা নিয়ে সে এগোতে পারবে সেটাই ছিল না। কেন মিথুন রাশিতে রয়েছে, 6 নম্বর নক্ষত্রে জন্ম। মিথুন রাশির 5ম ঘর তুলা রাশির ঘর, মিথুন রাশির 6ষ্ঠ ঘর বৃশ্চিক রাশির ঘর, 7ম ঘর ধনু রাশির ঘর, 8ম ঘর মকর রাশির ঘর, 9ম ঘর কুম্ভ রাশির ঘর। তাহলে ভাগ্যদাতা তো শনি হচ্ছে মিথুন রাশির। তাহলে সেখানে তো মানুষকে তো সেইভাবে স্টেপ বাই স্টেপ বোঝাতে হবে। তাহলে আপনি বলছেন প্রতিকার। প্রতিকার কি করে? ভাইব্রেশন ডেভেলপ করে মানুষের মধ্যে একটা। আপনি যদি ধরুন কোনো জায়গায় কোনো যে দেয় না, শক দেয়, আপনি কেঁপে উঠলেন, যে জায়গাটা আপনার মানে স্থির ছিল সেটা অস্থির হয়ে উঠল সাময়িকভাবে, এবং সেটাকে কাজ করানো শুরু হলো। এবং সবকিছুতেই তার কালার থেরাপি দরকার। সূর্যের 7টা কালার আছে, আমরা একসাথে বেনিয়া সহকলা বলি। সেই কালারের দরকার আছে, সেই রঙের দরকার আছে, সেই রঙের ভাইব্রেশনের দরকার আছে, তবে নয় তার ডেভেলপমেন্ট আসবে। সেখান থেকে সে ডেভেলপ পাবে, উন্নতি পাবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি জড় ভরতের মতো এক জায়গায় বসে থাকবো, আমার এমনি সব কিছু আসতে থাকবে, এটা তো উন্মাদনার চিন্তা, তাই না? এই চিন্তার মধ্যে তো ফারাক আছে। কর্মেই সফলতা, সে যে কর্মই হোক। কর্ম না করলে কোনো সফলতা আসে না। আর আমি চাই আপনারা প্রত্যেকে সফলভাবে জীবনকে প্রতিষ্ঠিত করুন এবং প্রতিষ্ঠিত করে লক্ষ্যে এগোন। মরবেন তো একদিন,
মরার আগে যাতে কাজটা শেষ করে রেখে যেতে পারেন, যাতে আপনি চলে গেলে কেউ না বলতে পারে যে আমাকে একদম ডুবিয়ে দিয়ে গেল, এটা যেন না বলতে পারে। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের